প্রিয় দর্শক, বৃষ্টি ভেজা সকালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন দেখবার জন্য। আপনারা জানেন গতকালকেও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন এবং হসপিটালে ভর্তি আছেন প্রায় ৫০০ জন। আমরা কিন্তু দেখছি যে ডেঙ্গুর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে, মৃত্যুর হারও বেড়ে চলেছে। চলুন আমরা সকলেই সচেতন হই, মশারিতে আমরা রাত্রি যাপন করি, ঘুমানোর সময় মশারি ব্যবহার করি এবং আমার বাসার আশেপাশে আর যাতে কোনো পানি জমতে না পারে সেই ব্যবস্থা আমরা করতে পারি। আমরা সচেতন না হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। তাই দর্শক, এই ডেঙ্গু সচেতন হওয়ার আহ্বান জানিয়েই আজকে শুরু করছি আমাদের এই গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন। আমরা আজকে আলোচনা করব ব্রেন টিউমার নিয়ে। ব্রেন টিউমার কী কিনা বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার হারাধন দেবনাথ, তিনি অধ্যাপক নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। প্রফেসর ডাক্তার হারাধন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাইব যে ব্রেন টিউমার, আসলে টিউমার নিয়ে কিন্তু আমরা এমনি আতঙ্কিত থাকি যে টিউমার মানে ক্যান্সার, টিউমার মানে নিশ্চিত মৃত্যু। আসলে ব্রেন টিউমারটা কি? ব্রেন টিউমার মানে আমাদের সেলের যেমন জন্ম আছে, প্রত্যেকটা সেলের, শরীরটা লক্ষ লক্ষ কোটি কোটি সেল নিয়ে গঠিত। সেলের গ্রোথ আছে, এরপরে আবার মৃত্যু আছে, ডিভিশন আছে এবং মৃত্যু আছে। তো এটা একটা কন্ট্রোল হতে হয়। তো যে কোনো সেলে যদি মিউটেশন হয়, মিউটেশন মানে ডিএনএতে চেঞ্জ হয়, সেটা আর এই কন্ট্রোলটা থাকে না। তখন P53 জন্য জিন আছে, সেটাও মিউটেশন হয়, EPGFR সেটার মধ্যে মিউটেশন হয়, এরা গ্রোথটাকে কন্ট্রোল করে। তখন অ্যাবনর্মাল গ্রোথ হয়। তাহলে অ্যাবনর্মাল 20টা সেল থেকে 100টা সেল হলো, কিন্তু এগুলো মরে গিয়ে আবার নতুন সেল হলো। কিন্তু এইখানে মিউটেশনের ফলে 20টা সেল থেকে 1000 সেল হবে, মাত্র 10টা মরবে। তো অ্যাবনর্মালি গ্রোথ হয়ে মৃত্যুর আগে যদি থেকে যায়, একটা মাস হিসেবে আসে, টিউমার হিসেবে আসে, তখন এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। তো ব্রেনের মধ্যে যদি হয় তাহলে এটাকে ব্রেন টিউমার বলে। মানে অস্বাভাবিক হারে যদি সেলের বৃদ্ধি হয়, স্বাভাবিক বৃদ্ধি থেকে যদি অস্বাভাবিক হারে বেড়ে যায়, তখনই একটা টিউমার বা একটা পিণ্ড তৈরি হয়, যেটা ব্রেনে হলে আপনারা বলছেন ব্রেন টিউমার। আসলে এটার ইনসিডেন্স কেমন? ইনসিডেন্স 6 জন পার লক্ষ মানুষের প্রতি বছর 1 লক্ষ মানুষের 6 জন হয়ে থাকে এই ব্রেন টিউমার। তাহলে সংখ্যাও কিন্তু নেহাত কম না। আসলে এই ব্রেন টিউমারের কোনো আসলে প্রকারভেদ আছে কিনা? যে প্রকারভেদ 2টা ভাগে ভাগ করছে, একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি। প্রাইমারি মানে ব্রেনের সেল থেকে যদি উঠে, যেমন গ্লায়াল সেল মানে নিউরোব্লাস্টোমা, নিউরন থেকে উঠে, প্রিমেচুর নিউরন থেকে উঠে। আবার যদি লাংসে ক্যান্সার হয়, সেখান থেকে যদি ব্রেনে ছড়ায়, সেটা বলে সেকেন্ডারি টিউমার। লিভার ক্যান্সার হলো, সেখান থেকে ব্রেনে সেকেন্ডারি টিউমার। এটা একটা ক্লাসিফিকেশন। আর একটা হলো বিনাইন আর একটা ম্যালিগন্যান্ট। বিনাইন হলো নর্মাল জাতের টিউমার, এটা যদি আমরা বের করে দিই তা রোগী কিউর হবে। আর ম্যালিগন্যান্ট টিউমার হলো ক্যান্সার আর কি, এটা যদি করার পরেও একটা সেলও থাকে, সেখান থেকে আবার হবে, তখন কেমোথেরাপি, রেডিয়েশন, অপারেশনের পরে এগুলো অপশন সাপোর্ট দিতে হয়। তো আমরা আসলে যেটা জানি যে আসলে আগে কিন্তু এত ব্রেন টিউমার রোগী পেতাম না, এখন কিন্তু আমরা প্রায়ই শুনি যে ব্রেন টিউমার আক্রান্ত হয়েছে। তো এই যে ব্রেন টিউমারটা, এর পিছনে কারণ কি? যেমন আপনি বলছিলেন যে প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে। আমরা যদি জানতে চাই যে প্রাইমারি কী কারণে হয়, সেকেন্ডারি কী কারণে হয়। আসলে ব্রেন টিউমার আগেও ছিল, কারণ এটার ম্যাক্সিমাম কজ হলো আননোন। তারপর কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যেমন আমরা এখন সেলফোন বেশি ব্যবহার করি, তারপর মোবাইল টাওয়ার থেকে রেডিয়েশনের বিভিন্ন সোর্স, সেটা একটা কারণ। যেমন এক্সরে রেডিয়েশন, মোবাইল ফোন রেডিয়েশন, বা সূর্যের আল্ট্রাভায়োলেট রে। আপনি জানেন যে আমাদের ওজোন লেয়ার, পৃথিবীর অ্যাটমসফিয়ারিকে ওজনের একটা লেয়ার আছে, এই ওজোন সূর্যের আল্ট্রাভায়োলেট রেকে প্রতিহত করে। কিন্তু রিসেন্টলি সায়েন্টিস্টরা দেখছেন যে ওজোন লেয়ার ছিদ্র হয়ে গেছে। তো সূর্যের আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে আসছে, মানুষের গায়েও লাগছে, সে আল্ট্রাভায়োলেট রেও রেডিয়েশন তৈরি করে এবং সেইখান থেকে মিউটেশন হয়, টিউমার হতে পারে। তাছাড়া আমরা যে খাবার খাই, ম্যাক্সিমাম খাবারে কেমিক্যাল দেওয়া থাকে, কীটনাশক দেওয়া থাকে, সেই খাবারেও দিয়েও সেলে মিউটেশন হয়ে ক্যান্সার হতে পারে। তো কারণগুলি, এবং যেহেতু সচেতনতা বেড়েছে, স্পেশালিস্ট বেড়েছে, ডায়াগনোসিস বেড়েছে, এবং কারণও কিন্তু আগের চেয়ে বেড়েছে। আগের মানুষ কিন্তু ফ্রেশ খাবার খাইতেন, এত মোবাইলও ছিল না, এত টাওয়ারও ছিল না, এবং ওজোন লেয়ার কিন্তু ভালো ছিল। সব মিলে এই পরিবেশ এবং আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিস, তাছাড়া ডায়াগনোসিসের সুযোগ বেড়েছে, স্পেশালিস্ট বেড়েছে, এই জন্য ব্রেন টিউমার আমরা বেশি পাই এখন। তাহলে তো আমরা আসলে ব্রেন টিউমার বেশি পাওয়ার কারণ হলো যে আমরা এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর, আর তো টিউমার তো নিজস্ব গতিতেই বেড়ে যায়। তো সেই জিনিসগুলো আমাদের প্রতিরোধ করতে হবে। আর আরেকটি বিষয় যে আমরা যেমন সব রোগেরই একটা লক্ষণ জানি,
যেমন ডেঙ্গু চলছে এখন, ডেঙ্গুরও কিছু কিছু লক্ষণ কিন্তু আমরা টিভির মাধ্যমে জানি, প্রত্যেক রোগেরই কিছু লক্ষণ থাকে। কিন্তু ব্রেন টিউমার আসলে লক্ষণগুলো তো আসলে আমরা যেটা জানি যে অনেক দেরিতে প্রকাশিত হয় টিউমারটা বড় হলে। এটা কি প্রাইমারিভাবে জানার জন্য কোনো লক্ষণ আছে কিনা, বা একটু বড় হয়ে গেলে তার লক্ষণগুলো কি হয়? আচ্ছা, লক্ষণ আসলে ব্রেনের, আমি এর আগে বহুতবার প্রোগ্রাম করেছি ব্রেন টিউমারের উপরে, কারণ ব্রেন টিউমার রোগীর সংখ্যা আসলেই বাড়ছে। এটা মানুষের সচেতনের জন্য প্রোগ্রাম। আমাদের ব্রেনকে কয়েকটা লোবে ভাগ করা হয়েছে, যেমন ফ্রন্টাল লোব সামনের অংশটা, আবার বাম দিকে আমরা বলি ডমিনেন্ট ফ্রন্টাল লোব। তো ফ্রন্টাল লোবের কাজ হলো আমাদের কথা বলা নিয়ন্ত্রণ করা, কথা বোঝা নিয়ন্ত্রণ করা, মেমোরি, জাজমেন্ট, পার্সোনালিটি এইসব নিয়ন্ত্রণ করা। আবার মাঝখানে ফ্রন্টাল লোবের পিছনের অংশের কাজ হলো মুভমেন্ট নিয়ন্ত্রণ, এই যে হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, কথা বলা, কথা বোঝা। তা ফ্রন্টাল লোবে যদি টিউমার হয় তাহলে রুগী কথা বলতে পারবে না অথবা বুঝবে না, আর হাত পায়ের মুভমেন্ট থাকবে না, মানে প্যারালাইসিস হবে। আর যদি প্যারাইটাল লোব ফ্রন্টাল লোবের পিছনে থাকে, ওটা যদি ডমিনেন্ট সাইডে হয়, বাম দিকে, ইউজুয়ালি বাম দিক ডমিনেন্ট সাইড থাকে, তাহলে রুগী গণতে পারবে না এবং কোন আঙ্গুল, কোন হাতের কোন আঙ্গুল ফিঙ্গার চিনবে না। তারপরে একটা 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 ত্রিভুজাইকে দিলে সে ডাকতে পারবে না, বা কোনো দিকে যেতে বললে সে যেতে পারবে না, মানে জিওগ্রাফিক্যাল অ্যাগনোসিয়া বলে। তো এটা প্যারাইটাল লোবের সিমটম। আর অক্সিপিটাল রিজনে পিছনের দিকে যদি টিউমার হয়, সেখানে টিউমার হলে সেটা আমাদের দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে, তাহলে মানুষ অন্ধ হয়ে যাবে। এটা হলো সুপ্রাটেন্ডাল, মানে টেন্টের উপরে যদি টিউমার হয়। টেন্ট দিয়ে মানে ব্রেনকে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে, একটা হলো সুপ্রাটেন্ট্রাল কম্পার্টমেন্ট, একটা ইনফ্রাটেন্ট্রাল কম্পার্টমেন্ট। ইনফ্রাটেন্ট্রাল কম্পার্টমেন্টে আরেকটা নাম পুস্টাফুসা, এখানে ব্রেন স্টেম থাকে আর সেরিবেলাম থাকে এবং ক্রেনিয়াল নার্ভ থাকে, আর অনেকগুলি নার্ভ থাকে। এদের ফাংশন হলো, ব্রেন স্টেমের ফাংশন হলো আমাদের শ্বাস প্রশ্বাস, হার্ট রেট নিয়ন্ত্রণ করা, আবার খাওয়া নিয়ন্ত্রণ করা, এগুলো নিয়ন্ত্রণ। সুতরাং ওখানে টিউমার হলে হার্টবিট বন্ধ হয়ে যাবে, রোগী মারাও যেতে পারে, শ্বাসকষ্ট হবে। আবার সেরিবেলামের টিউমার হলে সে কথা বলবে না, হাঁটতে গেলে ইমব্যালেন্স হবে, কথা বলতে গেলে স্পষ্টভাবে বলতে পারবে না, বেজে বেজে আসবে। আবার একদিকে কাত হয়ে হাঁসের মতো দুলে দুলে হাঁটবে। তো আমরা এইসব রুগীর ক্লিনিক্যালি দেখলে আমরা হাঁটা দেখেও বুঝতে পারি, এবং ক্লিনিক্যাল এক্সামিন করলেও বুঝতে পারি যে কোথায় এটা হয়েছে। আর কনফার্ম করতে হলে তখন আমরা এমআরআই, সিটি স্ক্যান করি। আমরা ডায়াগনোসিসের প্রসঙ্গে আসবো যে আসলে আপনারা যখন এই সিমটমগুলো দেখলেন, বা আপনারা হাঁটা দেখেই কিন্তু বলতে পারেন যে কোন অঞ্চলে হয়েছে। আপনি বলছেন যে আসলে টিউমারটা অঞ্চল ভেদে, যে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, এই যে লোবে হলে এক এক লোবের টিউমার এক এক ধরনের সিমটম প্রডিউস করে। তো আসলে আপনারা কনফার্ম করেন কিভাবে যে কোন লোবে হয়েছে বা কী ধরনের টিউমার হয়েছে, কি কি পরীক্ষা নিরীক্ষার সাহায্য নেন? এখন আধুনিক যুগ, আধুনিক পরীক্ষা নিরীক্ষা এসেছে। এমআরআই ব্রেন উইথ কন্ট্রাস্ট, সিটি স্ক্যান অফ ব্রেন উইথ কন্ট্রাস্ট করলে মোটামুটি ব্রেন টিউমার 100% ডায়াগনোসিস করা যায়। তো আমরা যদি এমআরআই এবং সিটি স্ক্যান, দুটি কিন্তু খুব এক্সপেন্সিভ পরীক্ষা, আসলে আপনারা কি এমআরআইটা প্রেফার করেন না সিটি স্ক্যান, নাকি এমআরআই সিটি স্ক্যান দুটোই প্রয়োজন? আমরা ইউজুয়ালি এমআরআই প্রেফার করি। এমআরআই মাধ্যমে আপনারা জানতে পারেন যে এটা কোন লোবে আছে এবং কি অবস্থাতে আছে। এখন আপনি একটি প্রসঙ্গ বলেছিলেন যে এটা আবার বেনাইন হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে, মানে স্বাভাবিক টিউমার আবার ক্যান্সার জাতীয় টিউমার হতে পারে। এটা কি আমরা এমআরআই দেখে নিশ্চিত হতে পারবো? মোটামুটি এমআরআই দেখে একটা গেজ করা যায় এটা মেলিগন্যান্ট না বিনাইন। তারপরে আমরা এটা অপারেশন করি, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে আমরা এটা কনফার্ম করি। আচ্ছা, এই যে ট্রিটমেন্ট, আসলে আমরা সবসময় জানি যে আমাদের দেশের মানুষরা অপারেশনে ভয় পায়। এখন ব্রেন টিউমার চিকিৎসা, আমি আপনাকে জানতে চাই অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিটা কি? আসলে ব্রেন টিউমার আমরা অপারেশন করি, যেমন টেন্টের উপরে বা পুষ্ঠফুসাতে যদি টিউমার হয় আমরা মাইক্রোস্কোপিক্যাল অপারেশন করি। মাইক্রোস্কোপ হলো একটা যন্ত্র যেটা আমাদের বিএমইতে আছে, অন্যান্য জায়গা আছে, প্রায় গভর্নমেন্ট হসপিটালগুলিতে আছে এবং প্রাইভেট হসপিটাল আছে। সেটা আমরা যে সময় মাইক্রোস্কোপটা নিয়ে আসি, ব্রেন ওপেন করার পরে তখন টিউমার এবং নর্মাল ব্রেনকে আইডেন্টিফাই করা যায়, সেটা দেখে দেখে আমরা টিউমার করি। আরেকটা হলো এন্ডোস্কোপিক, যেমন পিটুইটারি টিউমার আমরা নাক দিয়ে করি, বা মেনিনজিওমা থাকলে বা ক্রেনিওফেরেঞ্জিওমা নাক দিয়ে করি এন্ডোস্কোপের সাহায্যে। যেমন আমি কালকেও করবো একটা কর্ডোমা করবো নাক দিয়ে। আবার থার্ড ভেন্ট্রিকুলার টিউমার যদি হয় তখন একটা মাথার উপর ছিদ্র করে এন্ডোস্কোপ দিয়ে করা যায়, আবার মাইক্রোস্কোপেও করা যায়। তার মানে আপনি বলছেন যে এটা একমাত্র চিকিৎসা সার্জারি? হ্যাঁ, অবশ্যই। কোনো কনজারভেটিভ বা মেডিসিনে কোনো চিকিৎসা আছে কি? অপশন নেই। আচ্ছা, তাহলে আপনার ডায়াগনোসিস কনফার্ম করার পরে আপনারা যাচ্ছেন সার্জারিতে। তো সার্জারির ব্যাপারে আমাদের দেশের মানুষ একটা মনোভাব কাজ করে যে ব্রেন টিউমার, ব্রেনের অপারেশন এটা দেশে করবো না, এটা বাইরে করব। এর পিছনে কারণ কি বলে আপনি মনে করছেন? সেটা আসলে মানে এতদিন তো স্পেশালিস্ট ছিল না, হয়তো না আধুনিক প্রযুক্তি ছিল না, কিন্তু এখন স্পেশালিস্ট প্রায় 270 জন নিউরোসার্জন বা 274 সম্ভবত। আমাদের ছাত্র, আমরা তো যে সময় আসছিলাম তখন 12 জন ছিলেন আমাদের টিচাররা। আমরা তখন আমাদের দেওয়া কোর্স শুরু হয় তখনকার আইপিজিএমআরে।
তো আমরা এখন 274 জন নিউরোসার্জন ম্যাক্সিমামই তারা আমাদের কাছে শিখেছে, বাইরে ট্রেনিং নিয়েছে, তারা এখন করতেছে। তো আগে মানুষের ভয় ছিল, বাংলাদেশে হয় না, এখন হচ্ছে, সবখানে হচ্ছে। মানুষের অ্যাটিটিউডটাও কিছু চেঞ্জ করতে হবে, আসলে এখানে হচ্ছে এবং ভালো হচ্ছে। আমাদের বিএমই তো কালকে করবো, আমি ব্রেন টিউমার অপারেশন সব প্রতিষ্ঠানে হচ্ছে না, কিন্তু এখন যে প্রশ্ন চলে আসে যে ঠিক আছে আমরা আপনাদের কাছে বিলিভ করতে চাই বা আমাদের কনফিডেন্স লেভেল আমরা বাড়াতে চাই, তো এখানে যে জিনিসটা প্রয়োজন স্কিল হ্যান্ড এবং ইনস্ট্রুমেন্টাল, আধুনিক ইনস্ট্রুমেন্ট যেগুলো হয়তো আগের দিনে ছিল না, এখন আপনি বলছেন যে এখন সব ধরনের চিকিৎসা। এখন আমরা যদি বলি একটা ব্রেন টিউমার অপারেশন আমেরিকাতে যেটা হচ্ছে বা ইংল্যান্ডে যেটা হচ্ছে, সেই চিকিৎসা সেই অপারেশন আমাদের দেশে হচ্ছে কিনা? অবশ্যই আমাদের মাইক্রোস্কোপ আছে, এন্ডোস্কোপ আছে, এই দুইটা ইনস্ট্রুমেন্টই মেইন লাগে, এবং এই দুটো দিয়ে যে কোনো ব্রেন টিউমার করা যায়। মানে মাইক্রোস্কোপিক আপনি বলছেন যে এখন অত্যাধুনিক যেটা মাইক্রোস্কোপের একদম মাধ্যমে, লেটেস্ট মাইক্রোস্কোপ আছে জার্মানির, এবং এন্ডোস্কোপও জার্মানির লেটেস্ট, সেগুলো আমরা করছি। বিএমএ তো করছি, ডিএমসিতে হচ্ছে, নিউরোসায়েন্সে হচ্ছে, অন্যান্য গভর্নমেন্ট হসপিটালেও হচ্ছে। আচ্ছা, এই যে মাইক্রোস্কোপিক সার্জারি, সেক্ষেত্রে কি আমাদের মাথার স্কাল কেটে আলাদা করে তারপরে যেতে হয় কিনা, বা প্রক্রিয়াটা যদি এটা আমাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলতে? আসলে আমরা মাইক্রোস্কোপিক সার্জারি ব্রেন ওপেন করে করতে হয়, মানে স্কাল ওপেন করতে হয়। এটা এই প্রসিডিউরটাকে বলে ক্রেনিওটমি। একটা ড্রিল মেশিন আছে, একটা মেশিন আছে যেটা দিয়ে স্কিন কাটার পরে আমরা হাড্ডিটা তুলি, যে জায়গায় টিউমার ডিফাইন জায়গাতে আমরা হাড়টা তোলার পরে আমরা মাইক্রোস্কোপ আনি, তারপরে দেখে মাইক্রোস্কোপিক সার্জারি মাইক্রোস্কোপে দেখে আমরা অপারেশন করি, এবং জুম করার পরে ফোকাস করার পরে টিউমার এবং নর্মাল ব্রেন আইডেন্টিফাই করা যায়, এবং যার ফলে রোগী ভালো থাকে। মানে আপনি নর্মাল চোখে দেখার থেকে মাইক্রোস্কোপে আপনার টিউমারকে অনেক বড় করে দেখা যায় এবং পারফেক্টলি দেখা, এবং এটা যখন কাটবেন, আপনি রিসেকশন করবেন, তখন তার মার্জিন দেখে কোন পর্যন্ত সে দেখে আপনি সঠিকভাবে কেটে আনতে পারবেন। এটাই মাইক্রোস্কোপের অ্যাডভান্টেজ। কোন ক্ষেত্রে আমরা মাইক্রোস্কোপিক সার্জারি করব, কোন ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিক সার্জারি করব? মাইক্রোস্কোপিক সার্জারি ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেমন গ্লায়োমা, লো গ্রেড বা হাই গ্রেড, মেনিনজিওমা, ক্রেনিওফ্যারিঞ্জিওমা, পিউটারি টিউমার যদি অনেক বড় হয় সেক্ষেত্রে মাইক্রোস্কোপিক, প্রায় সব ক্ষেত্রেই মাইক্রোস্কোপিক সার্জারি। ইপিডার্ময়েড, ডার্ময়েড, সোয়ানোমা, ট্রাইজিমাল সোয়ানোমা, সব ক্ষেত্রে, ভেস্টিবুলার সোয়ানোমা, সব ক্ষেত্রে মাইক্রোস্কোপিক সার্জারি প্রযোজ্য। আর এন্ডোস্কোপিক সার্জারি আমরা পিউটারি টিউমারে, যেমন কর্ডোমার ক্ষেত্রে করি, ক্রেনিওফ্যারিঞ্জিওমার ক্ষেত্রে, মেনিনজিওমার ক্ষেত্রে ব্যবহার করি। তা টিউমার যদি অনেক বেশি বড় না থাকে, মিড লাইনে থাকে ইউজুয়ালি, অনেক বেশি বড় হলে ল্যাটারালি যদি এক্সপ্যান্ড করে বা উপরে, তখন আমরা মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ দুটারই হেল্প নিই। মানে বোধ পদ্ধতিতে আপনারা করে থাকেন। এই যে পিটুইটারি টিউমারের কথা বলছিলেন, আসলে পিটুইটারি টিউমারটা কি এবং এটা আসলে কি পদ্ধতিতে অপারেশন করা হয়? পিটুইটারি টিউমার, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড আছে আমাদের নাকে একটু ভিতরে এবং একটু নিচে উপর দিকে 3-4 ইঞ্চি ভিতরে, সেইখানে এই পিটুইটারি গ্ল্যান্ড আমাদের হরমোন তৈরিতে সাহায্য করে আমাদের শরীরে, যা শরীরের আমাদের ফিজিওলজি নিয়ন্ত্রণ করে। যেমন টিএসএইচ থাইরয়েড হরমোনকে নিয়ন্ত্রণ করে, অ্যাসিটিএইচ এটা অ্যাড্রেনাল কর্টেক্সে কর্টিসল, যেটা আমাদের লাইফ সেভিং হরমোন, থাইরয়েড হরমোন এবং কর্টিসল হরমোন লাইফ সেভিং হরমোন, এটা তৈরিতে এবং এটা ব্লাডে রিলিজ হতে নিয়ন্ত্রণ করে পুরো পিটুইটারি গ্ল্যান্ড। তাছাড়া ফলিকল স্টিমুলেটরি হরমোন, গোনাডোট্রপিক হরমোন, এগুলা বাচ্চা হওয়ার জন্য, মানে শরীরের শারীরবৃত্তীয় ম্যাক্সিমাম কাজই পিটুইটারি গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করে। এই জন্য ওকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, পিটুইটারি গ্ল্যান্ডকে। তো এখানে যখন টিউমার হয় তখন আপনারা মানে অপারেশনের কথা চিন্তা করেন, কি ধরনের অপারেশন করা হয় পিটুইটারি? আমরা এন্ডোস্কোপিক এন্ডোনাজাল ট্রান্সপ্লান্টাল অ্যাপ্রোচ করি পিটুইটারি টিউমার ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে, কিন্তু 10% অনেক বড় হইলে তখন আমরা মাইক্রোস্কোপের হেল্প নিই। আপনি যেমনটি বলছিলেন যে আসলে শরীরবৃত্তীয় যত ক্রিয়া আছে সবগুলো কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিয়ন্ত্রিত হয়, তো সেক্ষেত্রে পিটুইটারি গ্ল্যান্ডে যদি অপারেশন করার পরে আবার কি সেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কিনা? অনেক সময় কিছুটা অপারেশনের পরে কিছুটা হরমোনাল ইনব্যালেন্স হয়, সেটা আমরা মেডিসিন দিই, যেমন কর্টিসল দেওয়া হয়, তারপরে অনেক সময় এডিস, আর্টিফিশিয়াল এডিস দেওয়া হয়। এগুলো দিতে দিতে রেগুলার এন্ডোক্রাইনোলজির হেল্প নিয়ে আমরা আস্তে আস্তে এটা কারেকশন হয়ে যায়, ন্যাচারালি কারেকশন হয়ে যায়। আর আরেকটা বিষয়, যে মাইক্রোস্কোপিক সার্জারির কথা বলছিলেন, যেটা অত্যাধুনিক চিকিৎসা, এই মাইক্রোস্কোপিক সার্জারি আসলে সুবিধাগুলো কি, অ্যাডভান্টেজটা কি? সুবিধা হলো যে কোনো জায়গায় মাইক্রোস্কোপের সাহায্যে ব্রেনের যে কোনো জায়গায় করা যায়, যে কোনো জায়গায় অ্যাপ্রোচ করা যায়। এবং মাইক্রোস্কোপিক সার্জারি যে ভালো জুম করে ফোকাস করতে পারে এবং জায়গা মতো পৌঁছতে পারলে টিউমার এবং ব্রেন টিস্যু, ব্রেনের রক্ত সাপ্লাই মানে ব্লাড সাপ্লাই, সেগুলো আইডেন্টিফাই করা যায় এবং সেক্ষেত্রে রোগীর ক্ষতি হয় না, সাধারণত ক্ষতি হয় না। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, কিন্তু সাধারণত মাইক্রোস্কোপিক সার্জারিতে যেহেতু দেখে করা হয়, তারপরে অনেক সময় সার্ভাইকাল অপারেশনেও মাইক্রোস্কোপ নেওয়া হয়, কোমরের অপারেশনের ক্ষেত্রেও মাইক্রোস্কোপ নেওয়া হয়, তাহলে ভীষণটা ভালো হয় এবং রোগী খুব ভালো থাকে।
মানে আপনি বলছেন যে আসলে ভীষণের কথা, যে মাইক্রোস্কোপি সার্জারিতে আপনার টিউমারটা তার ব্লাড ভেসেলগুলো দেখে আপনি নিরাপদে কেটে আনতে পারছেন, তাতে করে তার ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকে। এই যে টিউমার অপারেশন যে কোনো রুগীর, আপনার পিরিটরি টিউমার বলেন বা অন্য সোয়ানোমা বলেন, যে কোনো টিউমারের ক্ষেত্রে আপনি যখন রুগী সিলেকশন করেন অপারেশনের জন্য, তার একটা অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়। যে অপারেটিভ আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি নিয়ে এমআরআই দেখি, বয়স দেখি, সব মিলে আমরা ডিসিশন নিয়ে আমরা এটা কি এন্ডোস্কোপিক্যালি করবো না মাইক্রোস্কোপিক্যালি করবো, সিদ্ধান্ত প্রি অপারেটিভলি হয়। খালি অপারেশনের সময় আমরা এটা বাস্তবায়ন করি, প্ল্যান আমরা আগেই করি। অপারেশন আগেই রুগীর এমআরআই স্টাডি করি, ক্লিনিক্যালি দেখি বয়স, তারপরে তার ফিজিবিলিটি কোন দিক দিয়ে করলে ভালো হবে, তারপরে আমরা ওই সময় ডিসিশন নিই। কিন্তু অপারেশনের সময় জাস্ট আমরা ল্যান্ড করে যাই ওই জিনিসটা যেটা লাগে সেটা নিয়ে। না, আমি অ্যাসেসমেন্টের কথা ধরেন, অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের ব্রেন টিউমার হয়েছে, অনেক সিকিডির পেশেন্ট আছে তার ব্রেন টিউমার হয়েছে, এরকম কোমরবিড কন্ডিশন অনেক কিছু আছে তাদের ব্রেন টিউমার হয়েছে। সেক্ষেত্রে আপনাদের আসলে আপনারা কি সাথে সাথে অপারেশন করেন নাকি কোনো প্রস্তুতি নিয়ে? না, আমরা সেই ক্ষেত্রে এন্ডোক্রাইনোলজির হেল্প নিই, ডায়াবেটিস কারেকশন করে, বা সিকিডি যদি থাকে কিডনি নেফ্রোলজি বা কিডনি স্পেশালিস্টের হেল্প নেই। ওনারা অ্যাডভাইস করে যে এই করলে উন্নতি হবে। তারপরে ওনাদের কনসালটেশন নেওয়ার পরে রুগীর ফিটনেস হওয়ার পরে আমরা সার্জারি করি। আর আরেকটা বিষয় আপনি বলছিলেন যে প্রাইমারি টিউমার আর সেকেন্ডারি টিউমার, যে অন্য জায়গায় টিউমার হচ্ছে সেটা মেটাস্টেসিস হয়ে ব্রেনে আসছে, তো সেটার চিকিৎসাটা কি করেন আপনারা? সেটা যেমন সিগারেট যারা খায় ডেলি 10-20 স্টিক, অনেকেই খায়, অনেকেই খান, কিন্তু সেখানে দীর্ঘদিন 20-30 বছর ধরে খাচ্ছেন, সেখানে লাংসে ম্যালিগনেন্সি হয়, ক্যান্সার হয়। সে দেখা গেলো এক্সরে করলে একটা শেডো, কাশির সাথে রক্ত আসে, শরীর শুকায় যায়। তারপর কিছুদিন দেখা গেলো রুগীর প্যারালাইসিস হয়ে গেছে এক সাইড, অথবা কথা বলতে পারছেন না, অথবা হাত প্যারালাইসিস হয়ে গেছে, অথবা খিঁচুনি হয়েছে। তখন আমরা এক্সরেও করি, HRCT চেস্ট করি, আবার ব্রেনের এমআরআই করি উইথ কন্ট্রাস্ট। তাহলে দুইটাই বোঝা যায়। সেক্ষেত্রে আইডিয়াল হলো প্রাইমারি সোর্সকে রিমুভ করা, মানে লাংস টিউমার থেকে ব্রেনে যায়, সেটা প্রাইমারি সোর্সকে রিমুভ করে ওটা অ্যাড্রেস করে কেমো রেডি দিয়ে থোরাসিক সার্জন বা থোরাসিক স্পেশালিস্ট তারা ডিসিশন দেবে এটা কীভাবে চিকিৎসা। তারপরে আমরা ব্রেনেরটা করি, কারণ প্রাইমারি সোর্স রাখলে আবার হবে। আর অনেক সময় ব্রেনেরটা বেশি খারাপ হয়, সেক্ষেত্রে ব্রেনটাকে অ্যাড্রেস করা হয়। অনেক সময় রুগী ইনাপোরেবল থাকে, সেই ক্ষেত্রে আমরা কোনোটাই করি না, মানে কনজারভেটিভ রেডিয়েশন কেমোথেরাপি দিই। সিটি গাইডেড এফএনএসি করতে বলে যারা থোরাসিক স্পেশালিস্ট, চেস্ট স্পেশালিস্ট, সেইখানে ডায়াগনোসিস দেখে আমরা অঙ্কোলজির কাছে পারে, অঙ্কোলজিস্টরা কেমো রেডিওথেরাপি দেয়। সেক্ষেত্রে রুগীর আয়ুষ্কালটা কিছুটা হলেও বাড়ে। না, আমরা যেমন জানি যে ব্রেনে চলে আসলে এটা লাস্ট স্টেজে বা টার্মিনাল স্টেজে চলে আসছে, এবং সেক্ষেত্রে তাকে হয়তো পেলিয়েটিভ কেমোথেরাপি বা রেডিওথেরাপি, তখন তার সার্জারির কোনো রোল থাকছে না। কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে প্রাইমারি সাইট যেখানে টিউমার হয়েছে, যে কারণে হয়েছে, লাংয়ে টিউমার হোক বা প্রোস্টেটে হোক, যেখানে হোক, ব্লাডারে হোক, সেই প্রাইমারি কজের ট্রিটমেন্টটা করা আগে করতে হবে, তাহলে না হলে তো আবার হবে, শরীর অন্য জায়গায় হবে, তাই তো লাভ নাই করে। এই জন্য প্রাইমারি সোর্সে চিকিৎসা আগে করতে হবে। সার্জারি এবং কেমো রেডিও করলে এরপর এটার মেটাস্টেসিস চান্স কম থাকবে। পরে যদি বড় হয় তাহলে তখন আমারটা করি যে রুগী ফিট থাকে। আর যদি রুগী ফিট না থাকে তাহলে তো এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট, পেলিয়েটিভ ট্রিটমেন্ট, কেমো রেডিওথেরাপি। আর আরেকটা বিষয়, যেমন আমরা আসলে ব্রেন টিউমারে কোনো প্রিভেন্টিভ কোনো মেজার আছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা যেটা জানতে চাচ্ছি আপনার কাছে যে ব্রেন টিউমার যদি আর্লি স্টেজে ধরা পড়ে, ছড়িয়ে যাওয়ার আগে, সেক্ষেত্রে আপনাদের আউটকামটা অনেক ভালো হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের আসলে স্ক্রিনিং কোনো প্রোগ্রাম আছে কিনা, বা কাদেরকে স্ক্রিনিং প্রোগ্রাম আওতায় আনতে হবে, যে আগে তাদের ফ্যামিলি হিস্ট্রি বা কি কোন ক্ষেত্রে তাদেরকে একটু বছর চেক আপের প্রয়োজন আছে বলে আপনি? আসলে ফ্যামিলিতে যদি কারো থাকে, অবশ্যই তার ফ্যামিলি মেম্বারদেরকে, তাদের যারা ব্লাড রিলেটেড আছে তাদের স্ক্রিনিং করা উচিত, কিন্তু এরকম ডিফাইন প্রোগ্রাম আমার জানা মতে নাই। তবে যেটা থাকা উচিত, সবখানেই থাকা উচিত। মানে যাদের এই ফ্যামিলিতে হিস্ট্রি আছে তাদেরকে এটা নিজেরাই একটা পরীক্ষা, যে আমাদের কোনো টিউমার আছে কিনা, মানে জানা উচিত। আর আরেকটি বিষয় আমরা যেটা সর্বশেষ আপনাকে জানতে চাইবো, যে আসলে আপনি বলছিলেন যে খাদ্যাভ্যাস বা আমরা খাদ্যে ভেজাল, বিভিন্ন কারণেই টিউমার বা ক্যান্সার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, তো এটা প্রতিরোধের উপায় কি? আসলে আমরা তো সবজি কিনতে যাই, আমি যাই, আপনি যান, যেই যাক, তা সবজির মধ্যে কীটনাশক থাকেই। দেখা গেলো এটা কৃষকদেরকে সচেতন করতে হবে, তারা যেন সকালে স্প্রে করে বিকালবেলা অন্তত না বেচেন, বিক্রি না করেন, বাজারে না আনেন। অন্তত 2 দিন এগ্রিকালচারিস্টদের হেল্প নিয়ে যে কদিন পরে ডিটক্সিফাই হয়, তারপরে যেন এটা বাজারে আসে। এটা মিডিয়া ভালো রোল প্লে করতে পারে, এগ্রিকালচারিস্টরা ভালো রোল প্লে করতে পারেন। কৃষকদের সচেতনতা বাড়াতে হবে, কারণ আমরা তো জানি না সকালে স্প্রে করে আবার বিকালে নিয়ে আসছি কিনা ঢেঁড়স বা ঝিঙ্গা বা চিচিঙ্গা বা শিম, সেটা নিয়ে বা শাক, তো আমাদের সেটা আমরা জানি না। সেই জন্য
জনসচেতনার জন্য মিডিয়ার একটা ভূমিকা আছে। আর এগ্রিকালচার বিভাগ এবং প্রিভেন্টিভ মেডিসিন বিভাগ যারা মানে প্রিভেনশন নিয়ে কাজ করেন তাদের মানে আমাদেরকে আরো সচেতন হতে হবে, যেন মাছে ফরমালডিহাইড, এই যে আম আসছে বাজারে, আমে ফরমালডিহাইড, এগুলো ব্যবহারটা কমাতে হবে। প্রফেসর ডক্টর হারাধন দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। নিশ্চয়ই যারা ব্রেন টিউমার নিয়ে শুনলেন, লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন দর্শক, শুভকামনা সকলের জন্য।